শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঠিক সকাল 5টা। তো দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করেছি। আর জানো তো উঠোনটা বেশ শুকিয়ে গেছিল, কালকে সারা দিনটা খুব সুন্দর রোদ হয়েছিল। আবার ওই যে বিকেলবেলা বৃষ্টি হলো, দিয়ে আবার সে কাদা হয়ে গেল। তবে আজকে খুব একটা বেশি কাদা নেই, অল্প অল্প কাদা আছে, পাটা হালকা হালকা বসছে। তো ভাবলাম উঠোনটা নোংরা হয়ে আছে, ঝাড় দিয়েই দিই। তো সেই জন্য দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি। আর এদিকে অনেকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই পাশটা প্রায় হয়ে গেছে, এখন ওই পাশটা দেওয়ার বাকি আছে। তো চলো ওই পাশটাও এখন ঝাড় দিয়ে নিই। উঠোনগুলো ঝাড় দেওয়ার পর গলির দিকগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো রাস্তার দিকে চলে এলাম আর রাস্তাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমাদের দরজার ঠিক পাশে যেখানে পাথরগুলো রাখা হয়েছে কাকাদের, ওখানে জানো তো বেশ অনেকগুলো লাউ গাছ হয়েছে। আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে বাড়িতে লাউ কুমড়ো গাছ লাগানোর জন্য। তো এমনি এমনি দেখো এখানে বেশ অনেক কটা লাউ গাছ হয়েছে। সকাল সকাল গেছিলাম দোকানে, তো কি হয়েছে যে আমার চা করবো, দেখছি চিনির কৌটো নেই, মানে কৌটোর সমেত উধাও হয়ে গেছে। মানে গ্যাসের ঘরটায় ছিল, কালকে রাত্রে সময় করেছিলাম, দিয়ে ওখানে রেখেছিলাম, দিয়ে খুঁজে পাচ্ছি না, কী যে হলো জানি না। তো সকাল সকাল সেই জন্য দোকানে যেতে হয়েছিল। আর কলগেটটা এমনই জিনিস, মানে যখন দাঁত মাজবো সকালবেলাতেই মনে পড়বে, মানে আগে কিছুতেই মনে থাকে না। তো সেটা নিয়ে রুদ্র বাবার সাথে একটু কথা কাটাকাটিও হয়ে গেল, কারণ কালকে সন্ধেবেলায় ও গেছিলো দোকানে, আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী কী আনতে হবে। তো কলগেটটা আমি বলিনি, দিয়ে সকালবেলা এবার ব্রাশ করার সময় কলগেট নেই, দিয়ে আমাকে বকছে, বলছে তোমাকে তো জিজ্ঞাসা করলাম তুমি বললে না। তো যাই হোক কলগেটটার জন্য আর চিনিটার জন্য সকাল সকাল যেতে হয়েছিল দোকানে। তো এই যে আলু টালু যা লাগবে, দুধ শ্যাম্পু সব কিছু নিয়ে চলে এসেছি। তো চলো ঘরে গিয়ে এখন চাটা করে নিই। চা করলাম, তারপরে চা খেয়ে নিয়েছি। তারপরে দেখো শ্বশুরমশাইয়ের সাথে আর স্বামীর সাথে কাজে লেগে পড়লাম। কি জানো তো, এই যে কাজটা দেখছো এই কাজটা আমার নয়, এগুলো হচ্ছে ছেলেদের কাজ। তবে কি আর করা যাবে, ছেলের অভাব, ঠিক অভাবও নয়, কারণ ছেলে তো আছে রুদ্রর বাবা আর কি। তো বাবা তো সেরকম কাজ করতে পারে না, একটু শরীরটা খারাপ। তো সেই জন্য আমি দেখো বস্তাগুলো ধরে নিচ্ছি। আর এই যে ধান নামানো হচ্ছে। আর হ্যাঁ, কয়েকদিন আগে একজন কমেন্ট করে বলেছিলে যে এটার মধ্যে কি রাখা আছে। তো এটার মধ্যে আমাদের ধান রাখা থাকে, এটাকে আমরা ধানের তলা বলি। আর বলতে পারো এটা আমাদের ব্যাংক। তো এখান থেকে কোনো অসুবিধা পড়লে, কোনো কিছু দরকার পড়লে এখান থেকে ধান নামানো হয়, দিয়ে বিক্রি করে তখন সেই কাজটা আমরা করে থাকি। তবে কি জানো তো, এই মাসটা না আমাদের খুব টানাটানিতেই চলছে। তো ব্যাংকটা ভাঙবো না ভেবেছিলাম, মানে তলাটা এখন ভাঙবো না ভেবেছিলাম, ওই পুজোর সময় ভাঙবো ভেবেছিলাম। তো না ভাঙলে হচ্ছিল না, তো সেই জন্য দেখো আজকে তলাটাকে ভাঙা হয়েছে, মানে ওই যে খড়গুলো আর কি নামানো হয়েছে, দিয়ে ধান নামানো হচ্ছে। তো অনেকগুলো ধান বিক্রি করতে হবে জানো তো, তো সেই জন্য ধান নামানো হচ্ছে। আর বাবাকে ডাক্তার দেখাতে হবে, তারপরে ইলেকট্রিক বিল দিতে হবে, অনেক কিছু আর কি আছে খরচাপাতি, সেই জন্য ধান নামানো হচ্ছে। তো আমি ভাবলাম স্নান করার আগে তাহলে আর কি করে দিই। তো সেই জন্য দেখো রুদ্র বাবা ভরে ভরে দিচ্ছে, আর বাবা এই যে আমি বস্তাটা ধরছি আর ঢেলে ঢেলে দিচ্ছি। এখন অনেক বস্তা ধান নামাতে হবে জানো তো। তো এভাবেই আমরা তিনজনে অনেক বস্তা ধান নামিয়ে নেব। আর কি জানো তো, এই সব কাজগুলো খুব খাটনির কাজ আর অনেক সময় লাগে। এই যে অনেক খড় চাপানো ছিল, দুই ধারে পড়ে আছে দেখতেই পাচ্ছ, সব খড় নামানো হয়েছে, তারপরে ধান নামানো হচ্ছে, দিয়ে আবার নামানো হয়ে গেলে সেই খড়গুলো আবার চাপিয়ে ছাউনি দেওয়া হবে। আর কি জানো তো, মানে অনেকটা সময় লেগে যায়। আর খুব ধুলোও আছে দেখো ধানে, মানে আমার নাকে মুখে ঢুকে যাচ্ছে। বাবা আমাকে একবার বলেও ছিল যে কাপড়টাও নাকে বাঁধার জন্য, তবে আমি আর বাঁধিনি। তো দেখো যতগুলো আমাদের ধানের প্রয়োজন আর কি, যতটা বিক্রি করার মতো লাগবে ততটা ধান নামিয়ে নিয়েছি। তো এখানে 10 বস্তা ধান নামানো হয়েছে, 7 বস্তা ধান বিক্রি করতে যাবে, আর 3 বস্তা আমি বললাম যে সিদ্ধ করতে হবে, মানে চাল করতে হবে সেই জন্য। তো যাই হোক রুদ্রবাবু বললো মইটা একটু ধরো, আমি এই দিকটা ঠিক করে নিই। তাই মইটা আমি ধরে দাঁড়িয়ে আছি, আর ও ওপরটা ঠিক করে নিচ্ছে। ধানগুলো নামানোর সময় এত গায়ে সুংসুঙ্গি করছিল, খুব চুলকাচ্ছিল গা হাত পা জানো তো।
তো সেই জন্য আমি গেছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। আর দেখো এখন পুজোটা করে নিচ্ছি। আর জানো আজকে অনেক দিন পর ঠাকুর সেবা দিচ্ছি, পুজো করছি। তো তোমরা অনেকেই তো বারণ করেছিলে যে এই সময় নাকি পুজো দিতে হয় না। তো রুদ্রর ওটাই হয়েছিল ভেবেছিলাম, সেই জন্য পুজো পাঠ আর কি কয়েকদিন বন্ধ ছিল। আর কেমন কেমনও লাগছিল জানো তো, যে আমি পুজো করতে পারছিলাম না। তো আজকে খুব নিষ্ঠা ভরে সুন্দর করে সিংহাসন মুছে, ঠাকুরগুলো মুছে, ফুল দিয়ে সাজিয়ে পুজোটা করে নিলাম। ঠাকুর সেবা দেয়া হলো, তারপরে আমি চলে এলাম এই যে আমাদের উঠোনে নিম গাছ আছে ঠিক সেখানটায়। আজকে রুদ্রর নিম হলুদ দেব গায়ে, সেই জন্য নিম পাতা পেরে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে বেশ অনেকগুলোই নিম গাছ আছে। একটা নিম গাছ বড় আর দুটো ছোট ছোট আছে। তো ছোট গাছগুলো থেকে পাতা পেরে নিলাম। তারপরে দেখো যে শিলটায় মশলা বাটি সেই শিলটা কিন্তু নিইনি, আমাদের আর একটা শিল আছে, ওই শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি। তবে যে নোড়াটায় মশলা বাটা হয় ওই নোড়াটাই নিয়েছি, কারণ অন্য কোনো নোড়া নেই। তো ওটাকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে এসেছি যাতে ঝাল টাল না লাগে। তারপরে দেখো প্রথমে হলুদ বেটে নিচ্ছি। আর কি জানো তো, কাঁচা হলুদ ছিল না, ওই একটা দিদার বাড়ি থেকে নিয়ে এলাম। তবে দিদার বাড়িতেও বেশি নেই, খুব সামান্য ছিল, তো ওইটুকুই নিয়ে বেটে নিলাম। আর নিম পাতাগুলো দেখো ভালো করে ধুয়ে শিলের ওপরে দিয়ে কি সুন্দর বেটে নিয়েছি। তো হলুদটা একটু কম হলো বলো, সবুজ সবুজ লাগছে, নিম পাতাটাই বেশি হয়েছে। তো যাই হোক, লক্ষণ আর কি নিম হলুদ লাগবে, তো সেই জন্য ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে ওই যে কাঁসার বাটিটা নিয়ে এসেছি, ওই বাটিটাই তুলে নেব। নিম হলুদ বাটার পর দেখো ঘরে চলে এলাম আর রুদ্রর জামাটা খুলে দিলাম। এখন রুদ্রর গায়ে হাত পায়ে সব জায়গাতেই নিম হলুদ মাখিয়ে দেব। তবে রোদে মাখালে একটু ভালো হতো, রোদে ছেলেটা থাকতে পারবে না জানো তো, খুবই রোদ করেছে। একদিকে হয়তো মাখাবো আর একদিকে ঘাম হয়ে ঝরে যাবে। তো সেই জন্য উঠোনে আর গেলাম না, এই ঘরের ভিতরেই দেখো মাখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো যে রুদ্রর শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, ওকে খুব পাতলা লাগছে। সত্যি গো, আগে এতটা পাতলা লাগতো না, এই যে দুদিন থেকে মনে হচ্ছে ছেলেটা যেন খুবই পাতলা হয়ে গেছে। তো যাই হোক, একটু ভালো মন্দ ফল টল একটু খাবার খাওয়াতে হবে। আর কি জানো তো, আমাদের গ্রামে না সেরকম কোনো সুবিধা নেই যে ভালো মন্দ আছে দোকানে নিয়ে আসবো ছেলেকে খাওয়াবো, মানে তেমন কিছুই পাওয়া যায় না। ওই যে তোমরা বলছো আমুলের মাখন খাওয়াতে, সামান্য মাখনটুকুও আমাদের গ্রামের দোকানে পাওয়া যায় না, সেই যেতে হবে রামপুরহাটে। তো ছেলের জন্য যেতেও হবে, রুদ্র বাবাকে পাঠাবো, ও রামপুরহাটে যাবে, দিয়ে ভালো ঘি তারপরে মাখন ওই সবগুলো নিয়ে আসবে। আর হ্যাঁ, একজন কমেন্টও করেছো যে দৈব কি তুমি এত কৃপণ কেন, ছেলেকে ভালো মন্দ খাওয়াও না। তো কি বলো তো, কৃপণের জন্য নয়, আমাদের গ্রামে পাওয়া যায় না। আর কেই বা না চায় বলো, কোন মাই বা না চায় যে ছেলে ভালো মন্দ খাক। তো যাই হোক, যে কমেন্টটা করেছো তার প্রতি আমার কোনো রাগ দুঃখ নেই, কারণ মানে তোমরা যেটা দেখছো সেটাই বলছো, কোনোদিন ভালো মন্দ খাওয়া দেখোনি বলে বলেছো। তো জানি তোমরা সবাই রুদ্রর ভালো চাও, সেই জন্য বলেছো। তো দেখো এদিকে আমার রুদ্রকে স্নান টান করিয়ে দিয়ে মুড়ি বেড়ে নিয়েছি, আর মুড়ির সাথে পেঁয়াজ ভাজা, চানাচুর, আর আছে শসা, আর একটু আচারের তেল নিয়েছি। আর ঘরেই দেখো বসেছি, তবে থালাটা নিচে নামাইনি, ওই থালাটা হাতে নিয়ে ফ্যানের হাওয়ায় বসে মুড়িটা খাচ্ছি। একটু পরেই তো রান্নাশালে যেতে হবে, টানা 2 ঘন্টা রান্নাশালে থাকতে হবে। রান্না বসানোর আগে সবকিছু রেডি করে নিয়েছি। এই যে দেখছো গামলার শাক, এখানে জানো 7-8 রকমের শাক আছে। তো আজকে দিদি কুড়ো বুড়ো শাক তুলেছিল অনেক রকমের জানো। তো যাই হোক, সেগুলো দেখো কাটা হয়েছে, যে গামলাতে জলে একটু ভেজাতে দিয়েছি, কারণ বৃষ্টি হয়েছিল, একটু মাটি মাটি থাকবে জানো তো, কিচকিচে হবে, সেই জন্য অনেকক্ষণ থেকে জলে একটু ভিজে ভিজে আছে, মানে ভেজাতে দিয়েছি। আর ওদিকে আছে আলু, আলু পটলের রসা করা হবে, আর এই যে শাক করা হবে। আর এই যে আলু পটলের রসার জন্য মশলাটাও দেখো কেটে রাখা হয়েছে, তো বেটে নিলেই হয়ে যাবে। তো চলো, কাটাকুটি যখন হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে দিই। শাকটা আগে করে নিয়েছি, আর আলু পটলের রসা হবে, সেই জন্য দেখো পটলটা এখন ভেজে নিচ্ছি। তো খুব ছোট ছোট করে পটলগুলো কাটা হয়েছিল, কারণ কি জানো তো, আলুগুলো তো প্রেসার কুকারে সিদ্ধ করে জল ফেলে দিই, সেই জন্য পটলটা সিদ্ধ হবে না বলে পাতলা পাতলা করেই কাটা হয়। তো সেই জন্য তাড়াতাড়ি ভাজাও হয়ে গেল। আর বাটির মধ্যে দেখো পটলগুলো এখন তুলে নিচ্ছি।
এদিকে দেখো আমার ভাত নেমে গেছে, তবে ওইদিকে কড়াইটাও না তেতে গেছে খুব, সেই জন্য ভাবলাম তরকারিটা বসিয়েই দিই। তো তেল দিয়ে পেঁয়াজ দিলাম, আর এবারে হচ্ছে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর বেশিক্ষণ রাখাও যাবে না, তাহলে ওই যে ভাতটা গলে যাবে। তাই ওদিকে পেঁয়াজটা দেওয়ার পর আস্তে করে জালটা দিয়েছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর হাতে খুব ভাপটা লাগছে জানো তো, সেই জন্য দেখলে ফু দিলাম, ফু দিলে একটু হাতটা ঠান্ডা হয়। তো যাই হোক, এভাবেই কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিই। তো একবার তো পায়ে পড়ে গেছিলো, তোমরা অনেকেই বারণ করেছিলে বালতিতে ঝরানোর জন্য, তো বালতিটাতেই মনে হয় যেন সুবিধা হয়, তো সেই জন্য বালতিটাতেই ঝরিয়ে নিই। দেখো মশলা কষিয়ে নিয়েছি, তারপরে ভেজে রাখা পটল আর সিদ্ধ করে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে এই যে ভালো করে কষিয়েও নিয়েছি, আর এবারে হচ্ছে জল দিয়ে দেব। আর তোমাদেরকে রসা রসা বলছি, তবে খুব একটা রসা রসা করবো না জানো তো, বাড়িতে অনেক কজন আছি, তো একটু ঝোলঝোলই করব, মনে হচ্ছে যেন আলু পটলের ঝোলই হয়ে যাবে। তো যাই হোক, ঝোল না করলেও হবে না। তো এদিকে দেখো ঝোলটা আমার হয়ে গেছে, অনেকক্ষণই ফুটিয়েছিলাম, আর এই যে বড় বাটিটাই এখন ঢেলে নিচ্ছি। আজকে রান্না বান্না বেশ অনেকক্ষণই হয়ে গেছিল, তো সবার খাওয়া হয়ে গেছে, বাবা মা রুদ্র ভাগ্নি ওদের খাওয়া হয়ে গেছে, শুধু আমরা তিনজনে খেতেছিলাম। কারণ ওই যে রুদ্রর বাবা ছিল না, ধান নামানো হয়েছিল তোমরা দেখেছিলে, তো ওই ধানগুলো ও বিক্রি করতে গেছিল। তো এইমাত্র এলো, এসে স্নান করলো, দিয়ে আমরা তিনজনে খেতে বসলাম। আর রান্না হয়েছিল ওই যে শাক রান্না হয়েছিল, আলু পটলের ঝোল আর আলু সিদ্ধ। আর আমার কাছে দুটো বাটি দেখছো, আমি একটা টক বানিয়েছি জানো তো, ওই যে ঝোলের কয়েকটা আলু কয়েকটা পটল নিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে আচার মেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও মেখে দিয়েছি, দিয়ে বেশ ভালোই লাগছে, টক টক লাগছে। আর দিদিও ঠিক তেমনটাই করেছে, ওভাবে করলেও না বেশ ঝোলটা খেতে ভালো লাগে। জল একবারে গরম গো, কি গরম। কারেন্ট চলে গেল, যা বাবা, তবে গেল কারেন্ট চলে। এই টাইমে কালকেও চলে গিয়েছিল। জলে একদম পা দিয়ে থাকা যায় না, জল এত গরম। আমি কথা বলছিলাম কাকিমার সাথে, কি বলতো, কাকিমা ফ্যানের হাওয়ায় বসেছিল, দিয়ে কারেন্ট চলে গেছে, তাই এই যে পুকুর পাড়ে বাঁশঝাড়ের হাওয়া খাওয়ার জন্য এখানে এসে বসে আছে। তো আমি এটাই বলছিলাম যে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু গাটা গড়া দেবো ফ্যানের বাতাসে, তো কারেন্টটা চলে গেল। তো যাই হোক, কি আর করা যাবে, আশা করছি চলে আসবে, কালকেও চলে গেছিল, চলেও এসছিল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সব বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম পুকুর ঘাটে। আর প্রচণ্ড গরম, জলে পা দিয়ে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে কতখালে বাসনগুলো আমার ধোয়া হবে আর জল থেকে উঠে যাব। প্রচুর গরম হয়ে যাচ্ছে, আজকে রোদটা না প্রচণ্ড প্রচণ্ড, সব কিছু গরম, রাস্তায় খালি পায়ে পা দেওয়া যাচ্ছে না। তাও দেখো জুতোটা পরে আসা হয়নি, মনে থাকে না জানো তো, এমনি দূরে কোথাও গেলে তখন জুতোটা পরা হয়, কাছে পিঠে কোথাও গেলে জুতো পরতে মনেই থাকে না। তোমাদেরকে তো অনেকদিন আগেই বলেছিলাম আমাদের একটা হাঁস আছে, আর একটা বলে জানো তো, পুকুর পাড় থেকে উঠে আসবে, এসে আমাদের বাড়িতে কিছুতেই যাবে না। ওই যে কাকাদের অনেকগুলো হাঁস আছে, ওদের সাথে ওদের এই যে হাঁসের ঘরটার ভিতরে ঢুকে যাবে। তো এসছিল সবাই, কাকিমা আর কি ঢুকিয়ে দিয়েছে। কাকিমা বুঝতে পারিনি এত হাসে যে কোনটা আমাদের। আর আমি এদিকে আমাদের হাঁসটা বের করছি, আর কাকা সাইড থেকে আমাকে বলছে যে হাঁস চোর হাঁস চোর, হাঁস চুরি করে নিয়ে পালাচ্ছে। রোজ এমনটা হয় জানো তো, কিছুতেই আমাদের বাড়ি যায় না। এই যে দেখো নিয়ে এলাম, দিয়ে আমাদের হাঁসের ঘর যেটা আছে সেখানে ওকে ঢুকিয়ে রেখে দিলাম। আর আগে একটু ভাত দিয়ে রেখেছিলাম, ভাত জল ওগুলো দেওয়া আছে, তো ওগুলো খাবে, আর এখন রাতে এখানেই থাকবে। তো যাই হোক, তারপরে দেখো এই যে একটা বড় বাঁশ নিয়ে নিলাম হাতে। তো ধান সিদ্ধ তো করা হয়েছিল, তাই ছাইগুলো একটু বসিয়ে দিচ্ছি খোঁচা দিয়ে, কারণ কালকে সকালবেলায় আবার ধান সিদ্ধ করতে হবে। ভাতে জল দিলাম, আর তোমরা তো দেখলে যে অনেকগুলো ভাত ছিল, আর কি জানো তো, অনেকগুলো ভাত, আর আজকে একটু সকাল সকাল রান্না বান্নাটা হয়েছে, যদি জল না দিতাম রাত্রে কিন্তু তেমন একটা হয়ে যেত। আর যাই বলো কি, এই গরমের দিনে জল ছাকা ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো জলটা দিয়ে দিলাম ভাতে, আমরা সবাই কি ভাত খাবো, দিদি আমি রুদ্রের বাবা, আর মা বাবা তো রুটি খায়, রুটি খাবে। তো তারপর তরকারিটা নিয়ে চলে এলাম গরম করার জন্য।
তো যেটা ঝোল করেছিলাম সেটাই গরম করছি। আর শাক আছে, শাক রাত্রে কেউ খেতে চায় না আর কি, তবুও আছে, শাকটা আর গরম করলাম না, খায় না জানো তো রাত্রেবেলায় শাক। আর ভাবছি একটু চানাচুর বাটা করবো, মানে জল ছাকা ভাতে এই বাটা বুটি খুব ভালো লাগে জানো তো। তো রুদ্র মামাকে দোকানে পাঠাবো, দিয়ে চানাচুর আনতে বলবো, দিয়ে চানাচুর বাটা করব। আর এই যে এই তরকারিটা আছে আলু পটলে, এটা দিয়ে আজকে আমরা রাত্রে ভাত খেয়ে নেবো। আর রুদ্রকে একটু সাবু নিয়ে এসেছিলাম দোকান থেকে, তো রুদ্রকে একটু সাবু পায়েস করে দেবো। ও এখনো মুখের ঘাগুলো ভালো হয়নি, হাত পায়ের গুলো ভালো হয়ে গেছে, তো সেই জন্য সাবু পায়েস করে দেবো, সেটা ও রাত্রে খাবে আর আমরা এইসবই খাবো আর কি। তো চলো তাহলে তরকারিটা গরম করবো, করে রুদ্র তো এখন অনেকটাই ভালো আছে, একটু ওকে পড়তে বসাবো, কয়েকদিন থেকে পড়ানো হচ্ছে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।